বাবলাকে হত্যা করে যদি মূল উদ্দেশ্য হতো, তাহলে বাবলা গাড়ির উপর দিয়ে এরশাদ উল্লাহকে কেন আগে গুলি করলো? গুলি করার যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে বাবলার আগে থেকেই গণসংযোগে ছিল। প্রচারণার অংশগ্রহণ করার সময় ছিল দলীয় কর্মী, আর অন্তকোণ দলের গুলিতে নিহত হওয়ার পরে বানিয়ে দিল শিবির কর্মী। বিএনপি নিজ দলের কর্মীকে সরাসরি অস্বীকার করলো। বিশেষ করে মৃত একজন মানুষের সাথে এমন নষ্ট রাজনীতি করবে তা কল্পনার বাহিরে। অবশ্যই মৃত্যু যুবদল সরোয়ার বাবলার পিতা বিষয়টি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন, আমার ছেলে যুবদলের রাজনীতি করত। সে চট্টগ্রাম ৮ এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় করেছিল। প্রার্থীকে মানে এরশাদুল্লাহকে সেভ করতেই সবগুলি বাবলা খেয়েছে। মৃত কর্মীর সাথে এমন বেইমানি বিএনপি ছাড়া বর্তমানে কোনো দলের পক্ষেই করা সম্ভব নয়। সরোয়ার হোসেন বাবলা মাত্র 1 মাস আগে বিয়ে করেন। তার বিয়েতে বিএনপির নেতা এরশাদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এবং ওই ধরনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অহরহ দেখা যাচ্ছে। সরোয়ার বাবলার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র হত্যা সহ 15টি মামলা রয়েছে। দর্শক, এতে একটি বিষয় প্রতীয়মান হয়, শয়তান মরে না, শয়তানের শয়তানিরা মরে। 15 মামলার আসামিকে যে মেয়ে বিয়ে দিল, সেও একই সন্তানের অনুসারী হতো। তাই এখানে সে বাবলার বউয়ের জন্য সহানুভূতির প্রযোজ্য বলে মনে করি না। গত বছরের 5 আগস্টের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে বিএনপির বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা যায় সরোয়ারকে। চট্টগ্রাম নগরীর 5 লাইসে এরশাদুল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় এরশাদুল্লাহ, সরোয়ার বাবলা ও শান্ত নামের 3 জন ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাদের মধ্যে সরোয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। তবে বিএনপি বলছে সরোয়ার বাবলা তাদের কেউ নয়। গণসংযোগে শত শত লোক অংশগ্রহণ করেন। সূত্র পূর্বকোণ। এখন কথা হচ্ছে, আমরা জনগণ কি বোকাচোদা? আওয়ামী লীগ মানে কি ফেরেস্তা? বিএনপি মানে কি ফেরেস্তা? জামাত মানে কি ফেরেস্তা? এনসিপিও কি ফেরেস্তা? ইবলিস হলাম আমরা সাধারণ জনগণ? একটা জিনিস বুঝলাম না, বিএনপির কর্মী কেউ মারা গেলে বিএনপি তাদের কর্মী না বলে অস্বীকার করে। রাউজানেও কিছুদিন আগে একজন গুলি খেয়ে মারা যান, তাকেও অস্বীকার করলো রেজভী সাহেব, তাদের দলের কেউ না তিনি। এটাই রাজনীতি, দলের লাশ নিয়ে ব্যবসা। বিপক্ষে গেলে নিজ দলের কর্মীকে অস্বীকার করা, আর পক্ষে আসলে পথচারীকে দলের নেতা বলে চালিয়ে দেওয়া। এই থেকে শিক্ষা নেওয়া দরকার। কারোর পিছনে না করে হক হালাল রিজিক তালাশ করা উত্তম, এবং এই হক হালালেই শান্তি। বাংলাদেশের মানুষ যে পরিমাণ সময় অহেতুক নষ্ট করে, তার 2% যদি নিজের কেরিয়ার দিকে ফোকাস করত, সুন্দর একটা জীবন অবশ্যই হওয়ার সুযোগ হতো। কারণ আল্লাহ সবসময় পরিশ্রমী বান্দাকে পছন্দ করেন। বাংলাদেশের মতো নোংরা রাজনীতিতে একজন সুষ্ঠু মানুষ যোগ দিবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের নিয়ম যতক্ষণ লাভ হবে ততক্ষণ নিজের কর্মী, আর যখন মারা গেল তখন দলের কেউ নয়। এমন দলের সঙ্গেই ছিল যে মারা গেল 2 মিনিট হইল না, মুসলমান হিসেবে দোয়া তো একটু করলোই না, বরং অস্বীকার করলো, শিয়াল কুকুরের কাতারে ফালাইয়া দিল। আফসোস, বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর বুকে আর নেই। এই যে এত মানুষ তার পিছনে ঘুরতেছে, এদের কোনো কাজ নাই। এরা চলে কিভাবে? যার ভোটের দরকার সে মানুষের ঘরে ঘরে যাবে, তার পিছনে মানুষ কেন ঘুরবে? ভোটের দরকার তো মানুষের যাওয়ার দরকার কি? সে আসবে আমাদের কাছে, তারপরও কিছু শোনার চলে প্রিয় অভিভাবকদের পিছনে ঘুরবে, আর একটা সময় এসে এভাবে মারা খাবে। সেই জন্য বলি, মেহনত করে টাকা রোজগার করো ভাই, পরের পকেটের টাকার দিকে নজর রাখার দিন ভালো যায় না। আর এই সমস্ত ঘটনায় বলে দেয় বিএনপির রাজনীতির মধ্যে আদর্শ বিশৃঙ্খলার অভাব। তাই আমি বলি, যে দলের মধ্যে আদর্শ নাই, যেই দলের হায় হায় ভাব বেশি, সেই সমস্ত দলের মধ্যে সব সময় বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড লেগেই থাকবে। তাদের দ্বারা দেশের কোনো শান্তি শৃঙ্খলা ও আদর্শিক দেশ গঠন করা সম্ভব নয়। চট্টগ্রামের এই ঘটনায় প্রমাণ করিল দেশের পরিস্থিতি কতটা খারাপ। প্রশ্ন থেকেই যায়।
একজন প্রার্থী যেখানে নিরাপদ না, সেখানে একজন সাধারণ মানুষ কতটা নিরাপদ? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।